সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানুষের জন্য ফাউন্ডেশনের পডকাস্ট প্ল্যাটফর্ম প্রান্তকথনের নিয়মিত আয়োজন উই টকে। আমাদের এই পডকাস্ট প্রান্তিক জনগণের জীবনের কথা বলে। উই টকে আমরা বিশেষভাবে আলোচনা করি নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিয়ে। আজকের পর্বে উপস্থিত আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশন লিড ওয়াসিউর রহমান তন্ময়। উই টকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমজিএফ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কেন নবায়নযোগ্য জ্বালানি দরকার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত নবায়নযোগ্য জ্বালানি বেশ কিছু কারণে আমাদের দেশে দরকার। তার একটা মূল কারণ হচ্ছে, যেমন আমাদের এখানে জ্বালানিটা আমরা কোথা থেকে পাই? আমরা তেল ব্যবহার করে পাই, কয়লা ব্যবহার করে পাই, গ্যাস ব্যবহার করে পাই। এবং এই যে তেল, গ্যাস, কয়লা এগুলো ব্যবহার করে পাই, এখানে এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। এবং এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, সেটা আমাদের পরিবেশের জন্য প্রচণ্ড ভয়ঙ্কর। এবং আপনারা জানেন যে পরিবেশের যেই ধরনের আমাদের এখানে পলিউশন হচ্ছে, সেটা আমাদের জনগণের জন্য, আমাদের দেশের জন্য প্রচণ্ড ভয়ঙ্কর এবং অ্যালার্মিং। সো সেইটাকে যদি আমরা কাটাতে চাই, তাহলে আমরা মনে করি যে নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা ব্যবহার করি। নবায়নযোগ্য জ্বালানির বিষয়টা কি? এটা বেসিক্যালি আমরা যদি বলি যে বায়ু থেকে, সূর্যের থেকে, কিংবা পানি থেকে, পানি বিদ্যুৎ থেকে, এই সমস্ত থেকে, অর্থাৎ যে সমস্ত জিনিস আমাদের প্রাকৃতিক উপায়ে যদি যে জ্বালানিগুলো ব্যবহার করি, সেখান থেকে যদি আমাদের জ্বালানি আমরা পেতে পারি, তাহলে আমরা মনে করি যে সেটা আমাদের জন্য সাস্টেনেবল হবে এবং একই সাথে আমাদের পরিবেশের যে বিপর্যয়, সেটা আমরা কাটাতে পারবো। এটা এক নম্বর। এছাড়া আছে যে আপনারা জানেন সারা বিশ্বে জলবায়ু প্রভাব হচ্ছে এবং এটার নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে অনেক। আমরা ঝড় বৃষ্টি দেখছি, আমরা শীতের সময় গরম দেখি, গরমের সময় শীত দেখি, এবং জলবায়ু বা যেভাবে আবহাওয়াটা যেভাবে থাকা উচিত আমাদের জন্য স্বাভাবিকভাবে, সেটা নাই। তো এই যে জলবায়ুর যে একটা প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট, এইটাকে আরও বেশি জীবাশ্ম জ্বালানি ক্ষতিকর জায়গায় নিয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে সেখান থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই, নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নাই। আবার দেখেন যে আমাদের দেশে পাহাড় আছে, আমাদের দেশে নদী আছে, কিংবা চর আছে, অনেকগুলো দুর্গম এলাকা আছে, যেখানে আপনি আসলে বিদ্যুতের তার বা যে গ্রিড বলি আমরা যেটাকে, সেটা নিয়ে আপনি নিয়ে যাওয়া বিদ্যুৎ প্রদান করা সম্ভব না, নানাবিধ কারণে। এটা আমাদের যে ভূমির যে কাঠামো আছে, সেই কাঠামোতে সম্ভব না। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ওই লোকালি বা স্থানীয়ভাবে এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে পারি, তাহলে একদম প্রান্তিক জনগণ যেখানে বসবাস করে, বিশেষ করে পাহাড়, চর, তাদের একটা বড় সুবিধা হবে। তারা এই বিদ্যুতের ব্যবহারটা সেও পাবে, সেটা একটা বড় জায়গায়। আবার আপনি দেখেন যে আমরা এই যে কয়লা, তেল, গ্যাস, এগুলো তো গ্যাস হয়তো আমাদের কিছু উৎপন্ন করি আমরা, প্রাকৃতিক গ্যাস, যেটা আমাদের বিদ্যুতের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আরগুলো কিন্তু আমাদের বাইরে থেকে কিনে আনতে হয় এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এখানে আমাদেরকে খরচ করতে হয়। তো সেটা যদি আপনি অর্থনৈতিক জায়গা থেকে দেখেন, তাহলে এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার না করার ফলে যেই পরিমাণ খরচ বা বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, সেটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল চাপ ফেলে। এটা একটা গেল। এখন আপনি যদি দেখেন যে উন্নত বিশ্ব, যেখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার হচ্ছে, সবাই ব্যবহার করছে এবং তারাও এটা একটা কমপ্লায়েন্স ইস্যু হিসেবে নিয়ে আসছে। যেমন ধরেন যে গার্মেন্টস যারা আছে, গার্মেন্টস শিল্প, সেখানে আপনাকে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করতে হবে। তাহলে সেটা যদি তৈরি করতে হয়, তাহলে তো আর আমাদের যে ফসিল ফুয়েল কেন্দ্রিক যে জ্বালানি, সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। সেটাও আমাদের নবায়নযোগ্য জ্বালানি আমাদেরকে সহযোগিতা করবে সেখানে। আর একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা। আপনি কতদিন, আমাদের দেশের গ্যাস সীমিত, এটা আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন না, এবং সেটা আমাদের নাইও, সেই মজুদ আমাদের নাই। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের একটা বিকল্প জ্বালানি খাত তৈরি করতে হবে। সেটা যদি নবায়নযোগ্য জ্বালানি হয়, তাহলে সেটা তো প্রাকৃতিক, এবং সেখানে আমাদের একটা নিরাপত্তার জায়গা যুক্ত হবে যে না, আমাদের এখানে আছে। যেমন এখন যদি আমরা জানেন যে ইউক্রেনের যুদ্ধের পরে নানাবিধ পৃথিবীর বিভিন্ন ধরনের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমাদের এই জ্বালানিটা আমাদের আসে নাই, এবং আমরা অনেক সময় এরকম বিপদে পড়েছি। সো আমাদের যদি নবায়নযোগ্য জ্বালানিটা আমরা ব্যবহার করি এবং সেটা যদি আমাদের মূল জ্বালানিতে যায়, তাহলে আমরা মনে করি যে এখান থেকে আমাদের উত্তরণ ঘটানো সম্ভব, তার মানে জ্বালানি নিরাপত্তা সম্ভব। তো এইগুলো কারণেই আমার কাছে মনে হয় যে আমাদের নবায়নযোগ্য জ্বালানিটা ব্যবহার করা উচিত এবং সেইখানেই আমাদেরকে যাওয়া উচিত। তার মানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমরা যেরকম আমাদের পরিবেশকেও রক্ষা করতে পারছি, সেরকমভাবে আমরা মানে অর্থনৈতিকভাবেও আমরা অনেক বেনিফিটেড হওয়ার একটা সম্ভাবনা। আমি আরেকটা জিনিস বলি যে নবায়নযোগ্য জ্বালানি বা আপনি যদি সেটা উৎপাদন খরচ,
ফসিল ফুয়েলের মাধ্যমে যে জ্বালানির উৎপাদন খরচ তার থেকে কিন্তু অনেক কম। তাহলে দেখা যাচ্ছে আমার যে অর্থনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে নবায়নযোগ্য জ্বালানি টেকসই, সামাজিক জায়গা থেকে নবায়নযোগ্য জ্বালানি মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমি যদি এখানে আমাদের ভৌগোলিক অবস্থান থেকে বলি যে পাহাড়, সমতল কিংবা চর, সেখানে অ্যাক্সেসেবল, এবং একই সাথে যে মানুষের খুব কাছাকাছি যে পৌঁছাতে পারবে নবায়নযোগ্য ইজিলি, এবং সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে পরিবেশের একটা এই যে ভারসাম্য রক্ষা করার যে জায়গাটা, সেইটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। তাই আমি মনে করি যে নবায়নযোগ্য জ্বালানির আমাদের খুব প্রয়োজন, বিকল্প নেই। জি, এখন আপনারা তো মানুষের জন্য ফাউন্ডেশন আসলে কাজ করছেন একটা প্রজেক্ট নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ নিয়ে। তো আপনার কাছে কি মনে হয় যে নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণটা আসলে কেন দরকার? আমি আসলে এভাবে শুরু করতে চাই যে যে কোনো জায়গায় নারীর অংশগ্রহণ দরকার। সেটা হতে পারে আমার অর্থনৈতিক কার্যক্রমে, সেটা হতে পারে শিক্ষায়, সেটা হতে পারে আমার কর্মসংস্থানে। তাহলে নবায়নযোগ্য জ্বালানি খাতে না কেন? মানে আমার উল্টো প্রশ্ন যে নবায়নযোগ্য জ্বালানি খাতে না কেন। একটা জায়গা যদি বলি, যেমন যদি আমি বলি যে ন্যায় বিচার বা সমতা, জেন্ডার সমতার কথা যদি আমি বলি, তার মানে আমি আমার সমস্ত উন্নয়নের কার্যক্রমে নারীকে প্রাধান্য দেব এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করব। সেই জেন্ডার সমতা যদি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ প্রয়োজন। 1। 2 নম্বর হচ্ছে যে আমরা দেখতে পাই যে একেবারে প্রান্তিক যারা যেখানে জনগণ বসবাস করে, সেক্ষেত্রে কিন্তু এই জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নারীদের একটা বড় ভূমিকা আছে। আমি যদি একেবারেই মাঠের কথা বলি, যে ঘরের কথা বলি, প্রান্তিক জনগণে যে কে রান্না করে স্বাভাবিকভাবে, এবং সেই ক্ষেত্রে তারা যে জ্বালানিটা ব্যবহার করে, সব জায়গায় তো আর আমাদের গ্যাস পৌঁছায় নাই, সব জায়গায় অন্য কোনো মাধ্যম পৌঁছায় নাই। তাহলে তারা যে সমস্ত জ্বালানি ব্যবহার করে সেটা তাদের জন্য হেলথ হ্যাজার্ডের প্রচন্ড ক্ষতিকর। সেই ক্ষেত্রে নারীর কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, বা আমরা সেই জায়গায় নারীকে পৌঁছতে পারি নাই যে সে সিদ্ধান্ত নিবে যে আমি এখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করব, নাকি আমি ফসিল ফুয়েল ব্যবহার করব, নাকি আমি কাঠ কয়লা দিয়ে রান্না করব। সেইটা নিশ্চিত করার জন্য আমি মনে করি যে এই যে এই অসমতা দূর করার জন্য নারীর অংশগ্রহণ নবায়নযোগ্য জ্বালানিতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে আমরা এই যে উদ্ভাবনী শক্তি এবং একই সাথে উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে নারীর যে অবদান, এইটা নবায়নযোগ্য জ্বালানিতে যদি নারীর অংশগ্রহণ না থাকে, এটা মিসিং পয়েন্ট হিসেবে বিবেচনা হবে। তার মানে কি আমি এত বড় একটা উন্নয়ন করছি, নারীর তার যে কন্ট্রিবিউশন সেটাকে ছাড়া, কিন্তু আমার তো হাফ অফ দ্য পপুলেশন ফ্রম উইমেন, তাহলে তাদেরকে আমি কেন বাদ দিব? তাহলে অন্যান্য যে কোনো খাতের মতো নারীর অংশগ্রহণ এই নবায়নযোগ্য জ্বালানিতে অত্যন্ত জরুরি। আমি আরেকটু যদি বলি যে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ভালনারেবল সিচুয়েশনে পড়ে নারী এবং শিশু। আপনি যদি দেখেন যে একটা সাইক্লোন হলো, তাহলে সবার আগে সবার পরে নারী যায় শেল্টারে। সবার গোছানো থেকে আরম্ভ করে তার যে গরু, ছাগল বা তৈজসপত্র বা অন্য কোনো জিনিস, তাকে এটাকে নিরাপত্তা দিতে হয়। অন্য হয়তো চলে গেল, সবকিছু রেডি করতে তারপর যেতে হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই জলবায়ু পরিবর্তনের খারাপ বা নেগেটিভ ইম্প্যাক্ট যতটা কমে যাবে, সেইখানেও নারীর একটা বড় অবদান, অংশগ্রহণ জরুরি। কারণ আমি তো আবারও বলছি হাফ অফ দ্য পপুলেশন সেখানে। আর একটা জায়গা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থানের বিশাল সুযোগ আছে, এবং আমরা জানি যে নারীদের ক্ষেত্রে এই কর্মসংস্থানটা কতটা জরুরি। কারণ তার আত্মমর্যাদা, তার আত্মকর্মসংস্থান, এগুলো সবই আপনি নিশ্চিত করতে পারবেন এই একটা বড় সেক্টর এখনো পর্যন্ত যেখানে নারীদের অংশগ্রহণ খুবই সীমিত। এর ভেতর দিয়ে আপনি নারীর অর্থনৈতিক আমি কি বলবো তাদের যে নিরাপত্তা বা অর্থনৈতিক কার্যক্রমে তাদের যে ইনভলভমেন্ট, সেটা আপনি বাড়াতে পারবেন। সো সব কিছু মিলাই অন্যান্য সব সেক্টরের মতোই নবায়নযোগ্য জ্বালানি খাতে অবশ্যই নারীর অংশগ্রহণ দরকার। যেহেতু এইখানে একটা বড় সুযোগ আছে নারীর জন্য অর্থনৈতিকভাবে তাকে স্বাবলম্বী করে তোলার, এবং আমি যদি আপনার কথা ধরেই বলি যে হাফ অফ দ্য পপুলেশন ইজ উইমেন, সো আমি যদি আমার দেশের সার্বিক উন্নয়নের কথা বলি, সেখানে তো আমি অর্ধেক পপুলেশনকে যদি পিছিয়ে রাখি, বাদ দিয়ে রাখি, তাহলে সেটা সম্ভব না। সো এখানে আসলে আমরা বলতেই পারি যে নারীর অংশগ্রহণটা আসলে খুবই জরুরি। আসলে এই সেক্টরে আপনারা কি মানে মানুষের জন্য ফাউন্ডেশন কি ভাবছে বা তাদের পরিকল্পনা কি, যে কিভাবে আসলে এই নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণটাকে বাড়ানো যায়? যে কোনো খাতেই নারীর অংশগ্রহণ বাড়ানো একটা বড় চ্যালেঞ্জ। আমাদের সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, ইভেন সেই প্রস্তুতির জায়গায় নারীরও প্রস্তুতি নিতে হবে।
সেই জায়গাগুলিতে খুব চ্যালেঞ্জিং। তারপরেও আমরা মনে করি যে যেমন ধরেন যে যদি পলিসি বা নীতি কাঠামোতে যদি আমরা বিবেচনা করি, সেখানে যদি নারীর অংশগ্রহণটাকে নিশ্চিত করার জন্য সরকারি পর্যায়ে নীতি কাঠামো বা আইন থাকে, এমজিএফ সেটা নিয়ে কাজ করছে, যাতে আমরা মনে করতে পারি যে এই নবায়নযোগ্য জ্বালানি খাতে সেখানে অবশ্যই নারীর অংশগ্রহণটা নিশ্চিত করা যাবে। কিভাবে করা যাবে, কোথায় কোথায় করা যাবে? যেমন দক্ষতা উন্নয়ন কর্মসূচি। আমরা কি জানি যে আমাদের সাথে নবায়নযোগ্য জ্বালানি এবং ফসিল ফুয়েলের ডিফারেন্সটা কোথায়? আমাদের নারীরা কি জানেন? এবং তারা যে এটা যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার না করার ফলে তাদের কত পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা কি তারা জানেন? আমরা জানাতে পারিনি এখন। সো আমাদের একটা বড় কাজ যে ক্যাম্পেইনের ভেতর দিয়ে অ্যাওয়ারনেস রেইজ করা, তাদেরকে জানানো, তাদেরকে প্রচার অভিযানের মাধ্যমে জানানো যে কেন উনি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করবেন, কেন ফসিল ফুয়েলের জ্বালানিতে ব্যবহার করবেন না, 1 নম্বর গেল। এরপরে আমরা যদি বলি যে তাদের দক্ষতা উন্নয়ন, কারণ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে গেলে ধরেন কেউ একটা সোলার প্যানেল ব্যবহার করবে, তাহলে সে কিভাবে করবে? তার সেই ক্যাপাসিটি আছে, যে দক্ষতাটা আছে যে সে কিভাবে সোলার প্যানেল ইনস্টল করবে, সেখান থেকে আসবে, কিভাবে আসবে, এই বিষয়গুলো তাকে দক্ষতা উন্নয়ন আবার আপনি দেখেন যে নারীকে কিন্তু এই নবায়নযোগ্য জ্বালানি খাতে উদ্যোক্তা হিসেবেও তৈরি করা যায়। কেউ যদি মনে করে যে না, আমি ছোট ছোট আমার কমিউনিটিতে বা আমার গ্রামে বা আমার এলাকায় যেখানে আমি বসবাস করি, সেখানে আমি নবায়নযোগ্য জ্বালানির আমি সোলার প্যানেল বিক্রি করব বা আমি সেটা নিয়ে কাজ করব, সেখানে আমি মানুষকে সার্ভিস দেব। সো উদ্যোক্তা হিসেবেও এই বিষয়টা, এটা লোকাল লেভেল যেরকম হতে পারে, জাতীয় পর্যায়ে হতে পারে। কারণ এখন আমরা দেখছি যে অনেক নারী উদ্যোক্তার সামনে এগিয়ে আসছেন, অনেক নারী উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তাদের নিয়ে যে সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় যদি নবায়নযোগ্য জ্বালানির খাতটাকে যুক্ত করা হয়, তার সাথে নারীদেরকে যুক্ত করা হয়, তাহলে আমরা এক ধরনের সাপোর্ট পাবো। আমি মনে করি সেখানে পরিবর্তনটা প্রয়োজন। ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির ব্যবহার, এইখানেও নারীর একটা বিশেষ অবদান আছে এবং আমরা মনে করি সেটা আরো বৃদ্ধি করা প্রয়োজন। শেষ যেটা বলবো যে আমাদের মনে হয় একটা সামাজিক আন্দোলন প্রয়োজন। এই কারণে যে প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ফসিল ফুয়েল কেন্দ্রিক কোনো জ্বালানি ব্যবহার করব না, আমি আসবো নবায়নযোগ্য জ্বালানিতে। আমি যখন এই সিদ্ধান্ত নিচ্ছি, তখন এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বা এই খাতে আমি অবশ্যই পুরুষ এবং নারীর সম অংশগ্রহণ চাই। আমি যদি সিম্পলি এই ইকুয়েশনে যাই, তাহলে ডেফিনেটলি আপনাকে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং একটা অন্তর্ভুক্তিমূলক এই জ্বালানি খাত ব্যবহার তৈরি করতে হবে, যেখানে নারী তার অবদান দিতে পারবে, নারী তার অংশগ্রহণ করতে পারবে এবং একই সাথে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের যে সুবিধা সেটা ঘরে তুলতে পারবে। আমরা এই লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন কাজ করছি। তার মানে মানুষের জন্য ফাউন্ডেশন আসলে এই যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে তৈরি করার লক্ষ্যে কাজ করছে। আমি এবার একটু জানতে চাইবো যে মানুষের জন্য ফাউন্ডেশন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আসলে যে প্রজেক্টটি পরিচালনা করছে, উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি, আসলে এই প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে আসলে কেন গুরুত্বপূর্ণ বা কিভাবে ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? আসলে একটা যে কোনো একটা প্রজেক্ট পুরো আন্দোলন বলেন বা পুরো সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মানে একটা কন্ট্রিবিউট করবে, কিন্তু খুব বেশি যে পরিবর্তন করে ফেলতে পারে এমনটা না, কারণ এটা আমাদের সকলের প্রচেষ্টা মিলে তা হতে পারে। তবে আমরা মনে করি আমরা যেই জায়গাটাতে কাজ করছি, যেমন আপনি নবায়নযোগ্য জ্বালানি খাতের কথা বলেছেন, আমি কিছুক্ষণ আগে বলেছি যে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য কি প্রয়োজন। সেক্ষেত্রে একটা জরুরি প্রয়োজন হচ্ছে নীতি কাঠামো পরিবর্তন। অর্থাৎ যেই আমরা জানি যে 2025 সালে নবায়নযোগ্য জ্বালানির যে নীতিমালা, সেখানে একটা নীতিমালা তৈরি সরকার অ্যাপ্রুভ করেছেন, সেটা আমরা পর্যালোচনা করছি। আমরা সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছি। আমরা সরকারি যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সাথে কাজ করছি। আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি যে এই নীতিমালার ভেতরে নারীর অংশগ্রহণটা যেন নিশ্চিত করা যায়। এটা একটা বড় কাজ আমরা মনে করি এবং এই প্রকল্প থেকেই কাজ হয়। এবং এই প্রকল্পের উদ্দেশ্যটা কি? এই প্রকল্পের উদ্দেশ্য হতে যে নীতি কাঠামোতে যেন নারীর অংশগ্রহণটা নিশ্চিত করা যায়। তাহলে ওই যে নিশ্চিত করা গেল, তাহলে আমার আইনের জায়গা থেকে আমি বা নীতির জায়গা থেকে আমি আমার অ্যাপ্রুভালটা পেলাম। এরপরে আমার মাঠের কাজটা কোথায়? মাঠের কাজটা হচ্ছে যে আমি যেন জনগণকে অ্যাওয়ার করা, এবং আমরা একটা উইমেন, বিশেষ করে নারী প্রধান যে সমস্ত সংগঠনগুলো আছে যারা নারী অধিকার নিয়ে কাজ করে, যারা জেন্ডার বেস ভায়োলেন্স রিডিউসিংয়ের জন্য কাজ করে এবং নারী নেতা, তাদেরকে নিয়ে আমরা এক ধরনের নেটওয়ার্ক তৈরি করছি। এটা নেটওয়ার্ক মানে এই নয় যে তাদের কমিটি থাকবে, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে, বাট একটা ইনফর্মাল নেটওয়ার্ক, যেখানে তারা তাদের সমস্ত কার্যক্রমের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির নারীর অংশগ্রহণের কাজটুকু মেইন স্ট্রিম করবে।
আচ্ছা, যেমন এমনটা না যে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আমি নারীর কথা বললাম, সেটা একটা আলাদা প্রজেক্ট। তার চাইতে আমরা ফোকাস করছি যে তাদের কার্যক্রমের ভেতরে যেন এই জ্বালানি এবং নারীর অংশগ্রহণটাকে যুক্ত করা যায়। এইটা একটা বড় জায়গা। আর একটা জায়গা আমি বলতে চাচ্ছি যে দেখেন যে বাংলাদেশে যারা এই এই রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি একটা টেকনিক্যাল ইস্যু, এইখানে যারা এক্সপার্ট তাদের হয়তো নারীর অধিকার বা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার খুব একটা সুযোগ হয়নি, হুইচ ইজ ভেরি নর্মাল, এবং এটাই হওয়া উচিত বা এটাই হতে পারে। আবার একই সাথে যারা নারী অধিকার নিয়ে কাজ করছে তাদের যে জ্বালানি বিষয়ে খুব টেকনিক্যাল নলেজ আছে এমনটা না। এই ব্রিজিং পয়েন্টটা আমরা আনার চেষ্টা করছি, এবং এখানে যত বড় একটা গ্যাপ আছে, যেমন আমি জ্বালানি এক্সপার্ট না, আমি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, সেই বিবেচনায় নারীর অধিকার কোথায় আছে, নারীর অংশগ্রহণ কোথায় আছে, সেই জায়গা নিয়ে কাজ করছি। আবার একই সাথে আমি তাদের কাছেও যাচ্ছি যারা একেবারে খুব বেশি টেকনিক্যাল এই নবায়নযোগ্য জ্বালানি খাতে, সে যেন নারী অধিকারটাকে বা নারীর অংশগ্রহণটাকে নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করছে। আর একটা জিনিস আমি মনে করি যে গ্রামীণ নারীদের জীবনমানের উন্নয়নের জন্য আমাদের এই প্রকল্পের ভেতর দিয়ে আমরা চেষ্টা করছি লোকাল লেভেলের যারা এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে তাদের যে সফলতার গল্প, সেগুলোকে সামনে নিয়ে আসতে। সো এই তিনটা জায়গায় আমাদের মূলত কাজ, কিছু রোল মডেল হয়তো আমরা সেখান থেকে পাবো, এবং একই সাথে তাদেরকে আমরা জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে পারবো, যার ভেতর দিয়ে অন্য নারীরা উৎসাহিত হবে। হয়তো তারা জানে না, আমি যদি বলি যে আমরা রংপুরে কোনো একটা জায়গায় বা সিরাজগঞ্জের কোনো একটা জায়গায় যেখানে তারা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছে বা একটা সফলতার গল্প আছে, কিন্তু সেটা আমরা জানি না, এই না জানা গল্পগুলোকে মানুষকে জানানো, এই একটা জায়গায়। আর আমি মনে করি যে আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দেখি, এসডিজি গোল, সেখানে 5, 7, 8, 10, 13 এইখানে কিন্তু আমাদের সরকারের বা আমাদের দেশের একটা টার্গেট আছে। ওই টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রেও আমাদের এই প্রকল্পের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা এখানে কাজ করছি। সো আমরা মনে করি যে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার, যেটা হয়তো আমরা একলা করছি না, আরো অনেকেই করছে, কিন্তু আমরা এখানে কন্ট্রিবিউট করতে চাই, এবং আমরাও নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চাই নবায়নযোগ্য জ্বালানি খাতে। ধন্যবাদ জনাব ওয়াসিউর রহমান তন্ময়। এটাই আপনার কাছে আমার আসলে শেষ প্রশ্ন ছিল। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট দিলেন, যেগুলো হয়তো নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যারা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। আমি এখানে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, হয়তো আমি মিস করে গেছি। আমি মনে করি যে আমাদের ইয়ুথদেরকে নিয়ে বড় একটা কাজ আছে এই নবায়নযোগ্য জ্বালানি খাতে, এবং ইয়ুথকে মোবিলাইজ করা, ইয়ুথদেরকে এই নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ক্যাম্পেইনে যুক্ত করা, আমি এটা মিস করে গেছি। তারপর হয়তো সামনে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে। আমাকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মানুষের জন্য ফাউন্ডেশনের পডকাস্ট প্রান্তকথনের উইটকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী কোনো পর্বে আবার একজন অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সাথে ছিলাম আমি মৌসুমী ইয়াসমিন।